You are watching Magic Box Entertainment. এই গল্পের সমস্ত স্থান, কাল, পাত্র এবং ঘটনাক্রম কাল্পনিক। জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির সঙ্গে কোনো প্রকার সামঞ্জস্য সম্পূর্ণ কাকতালীয়। বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্ণুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৪তম গল্প তিলোত্তমার বিচার। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৪তম গল্প তিলোত্তমার বিচার। তোদের এক একদিন এক একটা ঘটনার কথা বলি। আজ পর্যন্ত যত ঘটনা বলেছি সবই আমার জীবনে কখনো না কখনো অনুভব করেছি। এ কথা সত্যি, তোরা যাতে সেই ঘটনাকে উপভোগ করতে পারিস, তাই অনেক সময় সমগ্র ঘটনাকে একটু গুছিয়ে নিয়েছি। পল্লব মাঝে মাঝে আমার ব্যক্তিগত বাস্তব অনুভূতিগুলোকে আজগুবি গল্প বলে উড়িয়ে দেয় বটে, তবে সেগুলো নিখাদ সত্যি। কিন্তু আজ যে ঘটনার কথা তোদের আমি বলবো সেটা বাস্তব নয়, একটা দুঃস্বপ্ন। নাকি তাকে সুস্বপ্ন বলবো আমি জানি না, তবে অবচেতন অবস্থায় যা দেখেছি তা বাস্তবের মতোই ভয়ঙ্কর। আসলে কি জানিস, আমরা অলৌকিকতা, আত্মা, প্রেত এসবকে ভয় পাই ঠিকই, তবে তার চেয়েও ভয়ঙ্কর আমরা নিজেরা। মানুষের মধ্যে যে পিশাচ লুকিয়ে আছে তার আক্রমণ সবচেয়ে তীব্র। বাঘ বাঘের মাংস খায় না, কিন্তু বাস্তব এটাই বলে যে পৃথিবীতে মানুষ যে যে প্রাণীর আক্রমণে সবচেয়ে বেশি মারা যায় তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বয়ং মানুষ নিজে। অথচ আমরা মনে করি আমরা সভ্য, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। এসব শুনলে হতাশার হাসি ছাড়া আর কোনো প্রতিক্রিয়া হয় না। সত্যি আমরা সভ্য হব কবে আমি জানি না। যাক, থাক এসব কথা, বরং যে অলীক ঘটনার কথা তোদের আজ বলবো ভেবেছি সেটাই বলি। এক ভদ্রলোক, তার নাম আমি জানি না, ধরে নিলাম তার নাম ক বাবু। তা সেই ক বাবু পুলিশে চাকরি করেন, পদমর্যাদায় সাব ইন্সপেক্টর। দুর্দান্ত প্রতাপ তার। বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার কথায়। থানায় পৌঁছালে সবাই তটস্থ হয়ে থাকে। ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল, এতটুকু কালির দাগ কেউ কোথাও খুঁজে পায় না। অবশ্য নিন্দুকেরা বলে কবাবুর থাবা অনেক বড়, ছুঁচো মেরে হাত গন্ধ করেন না। অন্যান্যরা যেখানে ১০,০০০, ১৫,০০০, খুব বেশি হলে ৫০,০০০ পকেটস্থ করে, সেখানে ওনার গ্রাস অনেক বড়। ৫০-এ তার এক মুঠো হয়।
অবশ্য এসব উড়ো কথা, নিন্দুকেরা তো এসব বলবেই। তারা অকারণেই এসব বলে বেড়ায়, বলা ছাড়া উপায় কি? মুখে বলা পর্যন্তই তো সার, সামনে এসে ফোঁস করার সাহস আশেপাশে কারও নেই। কারণ কবাবুর টিকি অনেক উঁচুতে বাঁধা। এহেন কবাবুর প্রাসাদোপম অট্টালিকায় বাসিন্দা মাত্র ৩ জন, কবাবু নিজে, তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা। কন্যার বয়স ২০-২২। সে এখন কলেজে পড়াশোনা করে। বাবার কুকীর্তি কিংবা নিন্দুকের গুজবের কথা সে বিশেষ একটা জানে না। যেটুকু জানে সেটুকু নিন্দুকের হিংসা বলে উড়িয়ে দেয়। স্ত্রী বড় আয়েশেই আছেন। অঢেল টাকা, বৈভব, এসবের মাঝে রত্নাকরের পাপের হিসাব কে রাখে? পাপের কুফল তো একমাত্র পাপই ভোগ করবে, তাই না? সেদিন একটা বড় কেস একেবারে ঝটপট সমাধান করার জন্য ডিপার্টমেন্ট থেকে বেশ ভালোই মেডেল ইত্যাদি জুটেছে। 5 তারা হোটেল থেকে ভালো মন্দ খাবারের পার্সেল নিয়ে রাত 10টার সময় কবাবু বাড়িতে ফিরলেন। স্ত্রী কন্যা আনন্দে আটখানা। 3 জনে মিলে হই হই করতে করতে ডিনার করল। তারপর মেয়ে অন্য ঘরে আর স্বামী স্ত্রী অন্য ঘরে চলে গেল। বিশেষত্ব কিছুই নেই, অন্যান্য দিনে যেমন হয় তেমনি ঘটনা। স্বামী স্ত্রীর বেডরুম লাগোয়া দোতলার ঘরের বিরাট বড় ব্যালকনিতে প্রতিদিনই খাওয়া দাওয়ার পর কবাবু সামান্য মদ্যপান করেন। আজ তো খুশির দিন। অবশ্য কবাবু এমন মেডেল অসংখ্য পেয়েছেন, তাই নতুন করে আর রোমাঞ্চ হয় না। স্ত্রী নিজের মতো বিছানায় শুয়ে পড়ল। কবাবুও নিজের মতো দামি বিলিতি সুরার বোতল এবং মহার্ঘ পানপাত্র সঙ্গে নিয়ে ব্যালকনিতে পাতা বেতের চেয়ারখানায় আয়েশ করে বসলেন। একটা ছোট্ট টি টেবিল সামনে, মাথার উপরে রঙিন সারফেস লাইট নীল আলো ছড়াচ্ছে। একটা জলের বোতল টি টেবিলের উপরে আগে থেকেই ছিল। এটা কাজের মেয়েটি প্রতিদিন সাজিয়ে রেখে যায়। গ্লাসের মধ্যে প্রথমে বেশ কিছুটা মদ ঢাললেন, তারপর বোতল থেকে জল ঢেলে পানপাত্র পরিপূর্ণ করলেন। হাতে তুলে নিয়ে নিজের মনেই চিয়ার্স বলে গিলে ফেললেন খানিকটা। পকেট থেকে কিং সাইজ সিগারেটের প্যাকেটটা বের করে দেশলাই জেলে একখানা ধরালেন। আহ, এই তো জীবন, এই তো সুখ। কবাবু ক্ষমতাকে বেশ উপভোগ করেন। ক্ষমতার বাইরে থাকা সাধারণ মানুষ তার কাছে অত্যাচারিত প্রজাদের মতো, আর নিজেকে মনে হয় ঘোড়ায় সওয়ার চাবুক হাতে রাজার পেয়াদা। প্রজাদের উপরে যা ইচ্ছা তাই করা যায়, কেউ আটকানোর নেই। মাঝে মাঝে ভাবেন কবাবু, আসলেই কি ঈশ্বর বলে কিছু আছে? কারণ এই পৃথিবীতে তার মতো ক্ষমতাধর মানুষরাই তো ঈশ্বরের সমান। পরিতৃপ্তির সুখানুভূতিতে চুমুকে চুমুকে তার শরীরের স্নায়ুগুলো অবশ হয়ে আসতে শুরু করে। চোখ যেন ঘুমে জড়িয়ে আসে। সুখের তন্দ্রা নেমে আসে কবাবুর পরিতৃপ্ত জীবনকালের একটি রাত্রে। এভাবেই কখন যেন ওই বেতের চেয়ারে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ
কাঁধের উপরে কারো হাতের স্পর্শে তার নিদ্রায় ব্যাঘাত ঘটল। মনে হয় স্ত্রী তাকে ডাকতে এসেছে। আসলে কবাবুর স্ত্রী বৈভবের নেশায় বুঁদ হয়ে থাকলেও মাঝে মাঝে তার ঘোর কাটে। তখন সে খোঁজে একজন সঙ্গী, যে তাকে ভালোবাসবে, আদর করবে, বুকের মাঝে জড়িয়ে রাখবে। কিন্তু কবাবুর ওই পুরনো শরীরটা ঘাটতে আর ভালো লাগে না। যেটুকু স্পর্শ করেন, আদিক্ষেতা করেন, তা শুধুমাত্র মিথ্যা অভিনয়। মনে বিরক্তি জমাট হয়েছিল, তবু স্বাভাবিক অভিব্যক্তিতে পিছনে ফিরে তাকালেন। আর সঙ্গে সঙ্গে অপ্রত্যাশিত অজ্ঞাত একটি মুখ দেখে চমকে উঠলেন। একটি মেয়ে। হ্যাঁ, কে তুমি? এখানে কি করে এলে? যে দৌর্দণ্ড প্রতাপ সাব ইন্সপেক্টরের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার এই কড়া প্রশ্নবাণে অজ্ঞাত মেয়েটির অভিব্যক্তিতে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। একটু অবাক হলেন কবাবু। কি হলো? উত্তর দিচ্ছ না যে? আমাকে চেনো তুমি? রিভলভারটা সব সময় সঙ্গেই থাকে তার। সেটা উঁচিয়ে বললেন, এটা কি জিনিস জানো? যে মতলবেই এসে থাকো না কেন, একটা গুলি তোমার মতলব আজীবনের মতো ঘুঁচিয়ে দেবে। হ্যাঁ, বুঝেছ? মেয়েটির মুখের অভিব্যক্তি তাও একই রকম। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কোনো রকম ব্যত্যয় লক্ষ্য করা গেল না। কবাবুর সারা শরীর তখনও দামি মদের স্নিগ্ধ ঘোরে আচ্ছন্ন। অন্য সময় হলে হয়তো এতক্ষণে কিছু একটা করে বসতেন, কিন্তু এখন করলেন না। আর তাছাড়া মেয়েটিকে খুব সুন্দর দেখতে, বেশ আকর্ষণীয়। চোর গুন্ডা বদমাশ যদি হয়, তবে তাকে শায়েস্তা করতে কবাবুর মুহূর্ত মাত্র লাগবে না। একটু হালকা চালে জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি? এবার মেয়েটির অভিব্যক্তিতে পরিবর্তন ঘটল। রহস্যময় এক ঝিলিক হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। সে বলল, আমি কি চাই তা আপনি জানেন, কিন্তু তা দেওয়ার যোগ্যতা আপনার নেই। একটু বসতে পারি? নিশুতি রাতে ব্যালকনিতে বসে এক সুন্দরীর সঙ্গে বার্তালাপ করতে মন্দ লাগবে না। ওদিকে স্ত্রী তো ঘুমিয়ে রয়েছে। রাতে মাঝে মধ্যেই সে ঘুমের ওষুধ খায়। আজও হয়তো খেয়েছে। যেদিন খায় না, সেদিন মাঝরাতে ব্যালকনি থেকে কবাবুকে ডাকতে আসে তার স্ত্রী। আচ্ছা, এমনটা তো হতেই পারে এই মেয়েটি অপোজিশন পার্টির কোনো দালাল, লাভদায়ক কোনো প্রস্তাব দিতে এসেছে। যদিও নেশার ঘোরে তার তখন খেয়াল ছিল না, চরিত্রের দৌলতে কবাবুর শত্রুর সংখ্যা অগণিত। এক্ষুনি যদি মেয়েটি একটা রিভলভার বের করে শুট করে, কিচ্ছু করার থাকবে না। তবু আচমকা কখন কি সুযোগ আসে বলা তো যায় না। মানুষের খেয়াল। বললেন, বসো। দেখো, জানি না তুমি কি মতলবে এসেছো, তবে যদি আমায় খুন করার মতলব থাকে, তবে এটুকু জেনে রাখো যে আমাকে মারার পর তুমিও পার পাবে না। আপনাকে খুন করলে তো আপনি বেঁচে যাবেন, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনার কোনো ক্ষতি করব না। এ কথার অন্তর্নিহিত অর্থ বোঝার মতো ক্ষমতা তখন কবাবুর ছিল না। এ সংসারে যে মানুষ অপকর্ম করে বেড়ায়,
অন্যে তার যা ক্ষতি করে তার চেয়ে কয়েকশো গুণ বেশি সে নিজেই নিজের করে। মেয়েটি বসল, মদের বোতলটার দিকে একবার তাকিয়ে ইশারা করে কবাবু বললেন, চলবে? স্মিত হেসে মেয়েটি বলল, না। তাহলে এবারে বলো যে মাঝরাতে এমন চোরের মতো পুলিশের দুর্গে কেন ঢুকেছো? মরার ভয় নেই? না, নেই। এই যে আপনার বাড়ির দোতলার ব্যালকানিতে বসে ওই দূরে যে বস্তিটা দেখা যায়, ওখানেও বেশ কিছু মানুষ থাকে জানেন। ওরাও মৃত্যুকে ভয় করে না। ওরা কিছু না বুঝে ঝাঁপিয়ে পড়তে পারে, আর ওদের এই ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা অনেকে কাজে লাগায়। এই তুমি কি কোনো শ্রমিক ইউনিয়নের নেতা টেতা নাকি? একদমই না। কিন্তু তোমার কথাগুলো সেরকমই শোনাচ্ছে। কিংবা কিংবা কোনো ওই বিপ্লবী সাহিত্যিকের মতো। বিপ্লব? বিপ্লব মরে গেছে। কোন বিপ্লব? তার মানে মার্ডার কেস? সে তো সকালবেলায় থানায় আসলেই পারতে, এখন রাতেও অফিসার রয়েছে। তার জন্য মাঝরাতে আমার বাড়িতে এভাবে চোরের মতো ঢোকার মানেটা কি? আমি জানি আপনি একজন খুব ভালো অফিসার, খুব সহজেই সব কেস একেবারে সমাধান করে ফেলেন, কিন্তু বিপ্লবের খুনিদের আপনি ধরতে পারবেন না। তুমি কি আমায় চ্যালেঞ্জ করছো? দেখো, আর যাই হোক, ক্রিমিনালকে ধরার মতো বুদ্ধি আমার মাথায় যথেষ্টই আছে। সেটা না থাকলে ড্রয়িং রুমে যে অতগুলো মেডেল সাজানো, সেগুলো নিশ্চয়ই আমার মুখ দেখে ডিপার্টমেন্ট দেয়নি। এগুলো আপনি কেন পেয়েছেন সেটা আমার চেয়ে আপনিই বেশি ভালো জানেন। দেখো, সারাদিন ডিউটির পর এসে রাত্রিবেলা একটু বিশ্রাম নিচ্ছি। তোমার যদি স্পেসিফিক কিছু বলার থাকে তাহলে বলো। তোমার এই ট্রেসপাসিংয়ের জন্য আমি তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না। হ্যাঁ, বলতেই তো চাইছি, কিন্তু ঠিক কোথা থেকে যে শুরু করব সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এই মাঝরাতে নিশ্চয়ই আপনার কোনো ব্যস্ততা নেই? কথা বলতে বলতে যদি সেই প্রসঙ্গে আসি তাহলে কি খুব ক্ষতি হবে? হ্যাঁ, ঘুমের ক্ষতি তো হবে। তা হবে, কিন্তু আপনার এই রাজ্যে, পুরো দেশটাতে কত মানুষ দুশ্চিন্তায় রাত জেগে আছে আন্দাজ করতে পারেন? এসব প্রশ্ন তুমি ইন্টারনেটে করতে পারো। আমি এখানে তোমার জন্য জ্ঞানের ভান্ডার নিয়ে তো বসে নেই না। সে তো অবশ্যই। তাহলে আপনার কাজটা ঠিক কি বলুন তো? আমার বাড়িতে ঢুকেছো চোরের মতো, নিশ্চয়ই আমার সম্পর্কে যথেষ্ট জেনেই এখানে এসেছো। চাকরির পদমর্যাদায় আপনি একজন সাব ইন্সপেক্টর, কিন্তু সেই পদে বসে আপনার কাজটা ঠিক কি? নেহাত তুমি মেয়ে বলে এতক্ষণ ধরে সহ্য করছি। তোমার এই ফালতু কথাবার্তা শোনার কিংবা এসব প্রশ্নের কোনো উত্তর দেওয়ার মতো ধৈর্য, সময় কোনোটাই আমার কাছে নেই। আপনি রেগে যাচ্ছেন কেন? খুব সাধারণ একটা প্রশ্ন করেছি, বলুন না। আইন রক্ষা করা, সমাজের শৃঙ্খলা, মানে অসভ্য মানুষ যাতে সভ্য হয়ে চলাফেরা করে সেটা এনশিওর করা। বেশ। আচ্ছা, আর একটা প্রশ্ন। আপনার তো একটি মাত্র মেয়ে, এখন কোন ক্লাসে পড়ছে? কলেজে পড়ছে। বেশ। ধরুন ও যে কলেজে পড়ছে, আপনি কোনোদিন জানতে পারলেন সেই কলেজে আসলে পড়াশোনা কিছুই হয় না, নোংরামি হয়, অপসংস্কৃতির চর্চা হয়, অসভ্যতা নিয়ে মাতামাতি হয়। আপনি কি তারপরও আপনার মেয়েকে ওই কলেজে পাঠাবেন? এই তুমি কি কলেজ নিয়ে কোনো কমপ্লেন করতে এসেছো? একদমই না। তবে আশা করি আমি যে প্রশ্নটা করলাম তার উত্তর না হবে। কিন্তু সিস্টেম সেই মানুষগুলোকে দিয়েই নিয়ম রক্ষা করতে চায় যারা নিজেরাই নিয়ম মানে না। পুরো সস্তা পলিটিক্যাল পার্টির ভাষণ মনে হচ্ছে। দেখো, আমি অত শত বুঝি না। সরকারি কর্মচারী, সরকার যেমন চালায় আমি তেমনি চলি। বাহ, খুব ভালো। এসব কথাবার্তা বলতে বলতে কবাবুর নেশার ঘোর অনেকটাই কমে এসেছে। এতক্ষণ কথার পিঠে কথা বলে যাচ্ছিলেন। ঘোর কাটতে ভিতরের পুলিশ ইন্সপেক্টর জেগে উঠল। বেশ একটু ঝাঁঝিয়ে জিজ্ঞাসা করলেন, দেখো, অনেকক্ষণ ধরে তোমার এই জিলিপির মতো কথাবার্তা সহ্য করছি। সত্যি করে বলো তো, তুমি কেন এসেছো? কে তোমায় পাঠিয়েছে? এটা একটা পুলিশ ইন্সপেক্টরের বাড়ি। পুলিশে ছুঁলে 36 ঘা, জানো নিশ্চয়ই। আমার হাত থেকে পালিয়ে যাবে এ কথা দুঃস্বপ্নেও ভেবো না।
বলো, কেন এসেছো? এসেছি একটা গল্প শোনাতে। গল্পটা অবশ্য আপনার জানা, তবু ভাবলাম মনে করিয়ে দিই। সেই ব্যবস্থা করি যাতে এই গল্পটা আপনি কোনোদিন ভুলতে না পারেন। এবার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেল। রিভলভারটা উঁচিয়ে বললেন, এই এই চ্যাংড়ামো হচ্ছে, হ্যাঁ? একটা গুলি না সব চ্যাংড়ামো ঘুঁচিয়ে দেবে। বলো বলো, কেন এসেছো? আমি যদি উত্তর না পাই তাহলে 3 গোনা শেষ হলেই শ্যুট করবো, হ্যাঁ? আর তোমার লাশটা গায়েব করে দিতে আমার বিন্দুমাত্র কাঠখড় পোড়াতে হবে না। সো 1 2 3। সঙ্গে সঙ্গে সাইলেন্সার লাগানো রিভলভারটা চালালেন। কিন্তু পাহাড় প্রমাণ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন দেখে যে গুলিটা মেয়েটির শরীরে কোনো ক্ষত তৈরি করতে ব্যর্থ হল। নেশার ঘোরে তিনি কি ভুল দেখছেন? আশঙ্কা তৈরি হলো মনে। কিন্তু এখনো তো সেই মেয়েটি সামনেই বসে আছে, তার ঠোঁটের কোণায় হাসি। কবাবুর চোখে সব কিছু কেমন কম্পমান মনে হলো, আর সেই সঙ্গে বদলে যেতে লাগলো মেয়েটির চেহারা। না, সে অন্য কোনো ব্যক্তি হয়ে উঠছে না, তবে তার সারা মুখে চাপ চাপ রক্তের ছোপ ধীরে ধীরে ভেসে উঠছে। বিস্ফারিত চোখে কবাবু তাকিয়ে রয়েছেন সেই ভয়ানক অলৌকিক ঘটনার দিকে। কয়েক মুহূর্তের ব্যবধানে জলজ্যান্ত মেয়েটির মুখ থ্যাতলানো একটা মুখাবয়বে রূপান্তরিত হল, যেন কেউ ভারী পাথর দিয়ে মুখের উপরে অনেকবার পাশবিকভাবে আঘাত করেছে। কিন্তু যে মেয়েটিকে অক্ষত অবস্থায় অপরিচিত মনে হয়েছিল, থ্যাতলানো মুখটা দেখে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তার পরিচয়। অক্ষত মেয়েটির মুখটিও মনে পড়ল তারপরে। মেয়েটির নাম তিলোত্তমা। এবার চিনতে পারছেন আমি কে? তুমি তুমি কি করে সম্ভব? তোমাকে তো আমি নিজের দায়িত্বে শ্মশানে পুড়িয়ে ফেলেছিলেন। কবাবুর কণ্ঠ থেকে আর কোনো শব্দ বের হলো না। গলাটা যেন তার শুকিয়ে আসছে। কোনো জীবন্ত মানুষকে তিনি ভয় করেন না, এ কথা ঠিক, কিন্তু যার শরীর নিজের হাতে চিতায় তুলেছেন, সে যদি বায়বীয় দেহ ধারণ করে সামনে এসে দাঁড়ায়, তবে অতি বড় সাহসীও ভয় পেতে বাধ্য। তাছাড়া একটা প্রচ্ছন্ন অপরাধ বোধ, যা তিনি স্মৃতির আস্তাকুড়ে অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলেছিলেন, তাও যেন দগদগে ক্ষতর মতো প্রকট হয়ে ফিরে এলো। শির দ্বারা সোজা করে বেতের চেয়ারে ভয়ার্ত অভিভূত হয়ে তিনি বসে আছেন, আর সেই ভয়ানক মূর্তি ধীরে ধীরে তার চোখে ঝাপসা হয়ে আসছে। তিনি ফিরে যাচ্ছেন অতীতের কোনো এক বিস্মৃত সময়ের চক্রবুহে।
সকালবেলায় কবাবুর ঘুম ভাঙল একমাত্র মেয়ের ডাকে। ঘুমের ঘোর কাটিয়ে চোখ মেললেন তিনি। চোখ মেলার সঙ্গে সঙ্গে প্রায় আঁতকে উঠলেন। ঘুমের ঘোরে যে কণ্ঠস্বর তিনি শুনেছিলেন তা তাঁর মেয়ের, অথচ চোখ মেলে দেখলেন একটা থ্যাতলানো মুখ, ঠিক সেই মেয়েটির মতো, অথচ অবয়বটা নিজের মেয়ের। পরক্ষণে আবার দেখলেন সুস্থ সবল নিজের মেয়েকে। হাসি হাসি মুখ করে বাবার দিকে তাকিয়ে আছে মেয়ে। উঠে পড়লেন বেতের চেয়ার থেকে। একটু পরে তৈরি হয়ে বেরিয়ে পড়লেন থানার উদ্দেশ্যে। গত রাতের ঘটনা তার মাথায় পাক খেতে লাগল। এমন অদ্ভুত ঘটনাকে কোনো সুস্থ মানুষ বাস্তব বলে বিশ্বাস করতে পারে না। তিনিও বিশ্বাস করলেন না। ভাবলেন মদের প্রভাব এবং ঘুমের ঘোর সব মিলিয়ে ওইসব অযৌক্তিক দৃশ্য তিনি দেখেছেন। নয়তো মরা মানুষ কি কখনো ফিরে আসে? আর যেহেতু সারা রাত ধরে এইসব মাথায় চলেছে, তারই প্রভাবে সকালবেলায় চোখ মেলার সঙ্গে সঙ্গে মেয়ের মুখের বদলে ওই থ্যাতলানো মুখটা দেখেছিলেন। কিন্তু সেটাই বা সত্যি হয় কি করে? নিজের ব্যক্তিগত রিভলভারটা সকালবেলায় দেখেছেন তিনি। গত রাতে যে তিনি একটা গুলি চালিয়েছেন সে বিষয়ে তিনি নিশ্চিত। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। সারা দিনের ডিউটি নিয়ম মতোই চলল, কিন্তু একটা অস্বস্তি কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। যদি সত্যি সত্যি সেই মেয়েটির আত্মা অশরীরী হয়ে ফিরে এসে থাকে, এমন তো হতেই পারে কেউ তাকে ব্ল্যাকমেল করার জন্য কোনো ষড়যন্ত্র করেছে। কিন্তু সেটা করে কারো কিছু লাভ হবে না, কারণ আজ পর্যন্ত যত সুকাজ তিনি করেছেন তার প্রমাণ কণামাত্র অবশিষ্ট রাখেননি। কোর্টে কিছুই প্রমাণ হবে না, তা তিনি ভালো করেই জানেন। এত কিছু চিন্তার পরেও সত্যিটা যে কি সে বিষয়ে সমুদ্র সমান দ্বন্দ্ব তার মনে রয়ে গেল। রাতে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন। সাধারণত এই সময়ে তিনি ফেরেন না। স্ত্রী কন্যা আশ্চর্য হল দেখে। চিন্তাগ্রস্ত অভিব্যক্তিতে রাতের খাওয়া শেষ হল। অকারণ অস্বস্তিতে মনটা বিষিয়ে উঠেছে। এর থেকে মুক্তির একটাই উপায়, ওই বিলিতি সুরার চুমুক এর একমাত্র ওষুধ। স্ত্রীকে শুয়ে পড়তে বললেন। স্ত্রী একটা ঘুমের ওষুধ গলাধকরণ করে প্রশ্ন মনে নিয়ে নিজের মতো শুয়ে পড়ল। কবাবু বেশি প্রশ্ন পছন্দ করেন না, তা তার স্ত্রী জানে। যদি জানানোর কথা মনে হয় তবে তিনি নিজেই জানাবেন। প্রশ্ন করে কোনো লাভ হবে না। ওষুধের প্রভাবে কবাবুর স্ত্রীর চোখে অল্পক্ষণের মধ্যেই ঘুম নামল। এদিকে কবাবু সমস্ত আয়োজন নিয়ে ব্যালকনির বেতের চেয়ারে এসে বসলেন। শুরু হলো মদ্যপান। অন্যদিন যেটুকু পান করেন সেই সীমা সহজেই অতিক্রম হয়ে গেল আজ। নেশার ঘোর মাত্রা ছাড়িয়ে তীব্র হয়ে উঠল। চোখের সামনে সব কিছুকে তিনি তিনটে করে দেখছেন। উপরের
নীলাভ আলোটা, সামনে সুরার বোতলটা, গ্লাসটা, সব কিছু তিনটে। তবুও এই তীব্র নেশাগ্রস্ত অবস্থায় তার কানে এসে বিঁধল কারো আগমনের মৃদু খসখস শব্দ। ঝুঁকে পড়া মাথাটা কোনো মতে তুললেন। একাধিক হয়ে যাওয়া দৃশ্যপটে অদ্বিতীয় হয়ে উপস্থিত হয়েছে গত রাতের সেই মেয়েটি। তবে গত রাতে প্রথমে যেমন অক্ষত অবস্থায় এসে সামনে দাঁড়িয়েছিল, আজ তা নয়। আজ সামনে এসে দাঁড়িয়েছে তার সেই বিকৃত বিভৎস রূপ। কিন্তু যে পোশাক সে পরে রয়েছে সেটা তো কবাবুর মেয়ের পোশাক। চেহারাটাও কেমন কবাবুর আদরের, পরম যত্নের একমাত্র মেয়ের মতো। কিন্তু মুখটা সেই মেয়েটির মতো। কি চাও তুমি? আর তুমি কি সত্যি নাকি আমার কল্পনা? আচ্ছা, আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? সত্যি করে বলো না, তুমি কি চাও? আজ যেমন আপনি জানতে চাইছেন আমি কি চাই, এর চেয়েও করুণভাবে, এর চেয়েও অসহায়ভাবে আমার বাবা মা আপনার কাছে বিচার চেয়েছিল অপরাধীদের শাস্তি। আপনার কাছে চেয়েছিল একটা পরিচ্ছন্ন তদন্ত, একটা সত্যি চার্জশিট। তার বদলে তাদেরকে আপনি কি দিয়েছিলেন? কবাবু চুপ করে রইলেন। মদের প্রভাবে তার সমস্ত পেশি অবসন্ন হয়ে পড়েছে। মাথাটাকে সোজা রাখার মতো ক্ষমতা তার নেই। যাকে আঘাত করা যায়, একটা গরম বুলেটে যার প্রাণ নিয়ে নেওয়া যায়, ক্ষমতার ছড়ি ঘুরিয়ে যাকে পদানত করা যায়, তার সামনে মিথ্যা বলা যায়, তর্ক করা যায়। কিন্তু যাকে এর কোনোটাই করা যায় না, তার সামনে সত্যি ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে কি? যে মানুষটা মিথ্যার পাহাড়ের চূড়ায় বসে আছেন, তার মাথা যে সত্যের সামনে ঝুঁকে পড়বে, এতে আর আশ্চর্য কি? কোনো জীবিত মানুষের সাহস হয়নি কোনোদিন তাকে প্রশ্ন করে। আজ প্রথমবার যেন তার সামনে অজেয় সত্য এসে দাঁড়িয়েছে। আপনি যে অমানুষদের বাঁচিয়েছেন, আগামীকাল যদি তারা আপনার মেয়ের সঙ্গে এমন করে? না 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 না, এমন কখনো হবে না। আমাকে না সবাই ভয় পায়। আমার হাতে ক্ষমতা আছে, আমি পুলিশ। আপনি পুলিশ? সমাজের এই ভাগাড়ে যেসব চিল শকুন নারীকে, সাধারণ মানুষকে খুবলে খুবলে খাচ্ছে, তাদের খাবার যখন ফুরিয়ে যাবে, তখন তারা আপনাদের মতো পেয়াদাদের খাবে। সহ্য করতে পারবেন তো আপনার মেয়ের এরকম একটা থ্যাঁতলানো বিভৎস মুখ? অতি কষ্টে মাথাখানা একটু উপরে তুলে সামনে দাঁড়ানো সেই সত্যের দিকে কবাবু তাকালেন। সহ্য করতে পারলেন না। মনে হলো নিজের মেয়ে সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে। তবু ক্ষমতার দাঁত নখ তার শরীরে রয়েছে। শুধু শরীরটা আজ অবশ হয়ে রয়েছে, নয়তো এক্ষুনি উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়তেন। সে হুঙ্কারের মৃদু প্রতিধ্বনি ছাড়া
সেই মুহূর্তে আর কিছু তার কণ্ঠ থেকে বের হলো না। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই এই পচা ঘুণ ধরা সিস্টেমটার আমি একটা খুঁটি। আম পাবলিকের পুলিশের উপরে যত রাগ, কিন্তু তার আগে একবারও তারা খুঁজে দেখে না যে পুলিশ এমন কেন করে। সিস্টেমের দোহাই দেবেন, বলবেন রাজনৈতিক চাপ, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, লোকাল নেতা দেখাবেন। কিন্তু সেই দোহাই দিয়ে সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় কি? না, তুমি না বুঝতে পারছো না। এটা এটা একটা ট্র্যাপ। আমি যদি সবসময় সত্যি নিয়ে চলি তাহলে আমাকে কেউ খুঁজে পাবে না। সিস্টেম আমাকে আলাদা করে দেবে। পাবলিক যে অলিক সুন্দর সমাজের বিচার ব্যবস্থার স্বপ্ন দেখে না, সেটা ভাবতে ভালো লাগে, কিন্তু বাস্তবে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কাউকে না কাউকে তো প্রথমে বাঁশিটা বাজাতে হয়। একবার সত্যের ঝান্ডা ধরে যদি পথে নামতেন, দেখতেন আপনার পিছনে কোটি কোটি মানুষ হেঁটে আসছে। আপনাদের হাতে ক্ষমতা আছে, মাথার উপরে বিচার ব্যবস্থা আছে। তারপরও যদি উঠে দাঁড়াতে ভয় পান, তাহলে একবার ভেবে দেখুন তো সেই মানুষগুলোর কথা যাদের কাছে কিচ্ছু নেই। তারা ভাবে আপনারা কিছু করবেন, আপনারা ন্যায় বিচার করবেন। আমরা চাইলেও পারবো না। সেদিনের সত্যিটা কয়েকটা লোক ছাড়া কেউ জানে না, কাউকে জানতে দেওয়া হয়নি। এই গোটা সিস্টেম সমস্তটার জন্য দায়ী। যা করেছে সবাই তা শুধুমাত্র নিজের চেয়ারটা, নিজের জায়গাটা ঠিক রাখতে, বুঝলে? আর সেই ক্ষমতার পাশা খেলায় বাজি হলাম আমি। না না, শুধু আপনার দোষ নয়। এই সমাজে অনেকেই বলে না, মেয়ের মতো, ছেলের মতো, মায়ের মতো, বাবার মতো। আসলে এই মতোটা না বড্ড গোলমেলে। ওই মতোর আড়ালে যে মেয়ে নয়, সেটা লুকিয়ে থাকে। তাই আপনার মতো জানোয়াররা নিজের মেয়েকে যত্নে ফোঁটা ফুলের মতো আগলে রাখে, আর অন্যের মেয়ে, অন্যের বউ আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে কেবল একটা শরীর, যে শরীরটাকে ভোগ করা যায়, বিক্রি করা যায়। সেই শরীর বিক্রির গোলক ধাঁধায় আপনারা সমাজকে এমনভাবে ভুলিয়েছেন যে আমাদের মতো অনেক মেয়েরা সেই বিক্রি হওয়াটাকেই স্বাধীনতা বলে মনে করে। এই কথোপকথনের মাঝেই ঘোরাচ্ছন্ন কবাবুর মানসপটে ভেসে ওঠে ধুলো পড়ে যাওয়া অতীতের এক টুকরো দগদগে স্মৃতি। প্রায় 5 বছর আগের ঘটনা। রাত 3টে নাগাদ পেট্রোলিং করছিলেন কয়েকজন অফিসার। সে সময় একটা জায়গায় একটা লাশ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর আসে কবাবুর কাছে। কবাবু দায়িত্বের অনুরোধে তখনই পৌঁছান ঘটনাস্থলে। পরিস্থিতি এমন ছিল যা দেখে যে কোনো সুস্থ মানুষ আঁতকে উঠবে। একটি যুবতী মেয়ের লাশ। মুখখানাকে কেউ বা কারা যেন মেরে মেরে থেঁতলে দিয়েছে। পোশাকের বিভিন্ন অংশ ছিঁড়ে রয়েছে, নিম্নভাগে কোনো আবরণ নেই। অভিজ্ঞ অফিসার কবাবু দেখেই বুঝতে পারেন ধর্ষণ এবং খুনের ঘটনা। তিনি তখনই যথাযথ কেস করতে যাচ্ছিলেন। ততক্ষণে আশেপাশের কিছু প্রতিবেশী ওই ভোরবেলাতেও ঘটনাস্থলে ভিড় জমিয়েছে। ঠিক সেই সময় একটা কল আসে তার কাছে। জনৈক রাজনৈতিক ক্ষমতাধর ফোন করেছেন। তিনি বলেন, দেখুন ইন্সপেক্টর, খবরটা আমার কাছেও এসেছে।
বিষয়টা গুরুতর, ন্যাচারাল ডেথ হিসেবে চালিয়ে দেন। সামনে ইলেকশন, এসব ঝামেলায় ছড়িয়ে পড়লে আবার সমস্যা হবে। বুঝতেই পারছেন নিশ্চয়ই কি বলছি আমি। চিন্তা করবেন না, আপনার মিষ্টি মুখের ব্যবস্থা আমি করে দেবো। কেমন? বলে ফোনটি রেখে দেয়। কবাবু এসব বিষয়ে অভ্যস্ত। কিভাবে কোন বিষয় সামলাতে হবে সে বিষয়ে সিদ্ধহস্ত। কিন্তু এক্ষেত্রে যেহেতু অনেক লোকজন জমে গেছে, তিনি একটু ধন্দে পড়েন। তৎক্ষণাৎ নিরিবিলিতে গিয়ে সেই রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিকে ফোন করেন। বলেন যে রেপ কেস একটা দেখাতেই হবে, নইলে পাবলিক এসব নিয়ে জল ঘোলা করবে। অন্ধকারের পথে সব কিছুর সমাধান তৈরি থাকে। ঠিক হয়, এই ঘটনা যারা মিলে ঘটিয়েছে তাদের মধ্যে একজন একটু ভোঁতা বুদ্ধির রয়েছে। তার ঘাড়েই আপাতত সমস্ত দায় চাপাতে হবে। অতএব সেই অনুযায়ী পুলিশ কাজ শুরু করে দেয়। এফআইআর হওয়ার আগেই হয়ে যায় পোস্টমর্টেম। গ্রেপ্তার হয় সেই ভোঁতা বুদ্ধির ব্যক্তি। যদিও এর পরে মৃতার বাবা মা সন্দেহ প্রকাশ করে, বারবার পুলিশের কাছে গিয়ে ধর্ণা দেয়, হাতে পায়ে ধরে, যাতে সঠিকভাবে তদন্ত হয়। কিন্তু তলায় তলায় সব সেটিং হয়ে গেছে। পুলিশ তদন্তের আগেই জেনে গেছে কি লিখতে হবে চার্জশিটে। দীর্ঘদিন এ নিয়ে টানা পোড়েন চলে। কবাবুর দায়িত্বে সমস্ত এভিডেন্স এমনভাবে সাজানো হয়েছিল এবং এমনভাবে প্রমাণ মুছে ফেলা হয়েছিল যে পরবর্তীতে সত্যি প্রকাশ হওয়ার আর কোনো সম্ভাবনাই ছিল না। ক্ষুদ্র সাধারণ মানুষ ক্ষমতার ষড়যন্ত্র থেকে কি করে বাঁচবে? কবাবু জীবনে অনেক কেস ধামাচাপা দিয়েছেন। সম্ভবত সেই সব কেসের মধ্যে এই কেসটাই সবচেয়ে গুরুতর। যদিও আলাদা করে সে সময় এসবের কোনো গুরুত্ব তার কাছে ছিল না, তাই এক প্রকার ভুলেই গেছিলেন এই 5 বছর সময়ের প্রবাহে। এতদিন পর যে সেই মৃতার আত্মা সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করবে, সে কথা কখনো তিনি কল্পনাও করেননি। এই মুহূর্তে ব্যালকনিতে বেতের চেয়ারে বসে তার মনে হচ্ছে সামনে এসে যে দাঁড়িয়েছে সে অপরিচিতা নয়, সে তার আদরের, স্নেহের, ভালোবাসার একমাত্র মেয়ে। যেন নিজের মেয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, বাবা, তুমি এটা কি করে পারলে? আমি পাপী, আমি জানি। আমি পাপী। তুমি তুমি আমায় মেরে ফেলো। যে পাপ এতদিন আমার মনে বিন্দুমাত্র আঘাত করেনি, আজ যেন মনে হচ্ছে সেটা তোমার মুখের ওই বিভৎস কতর চেয়েও অনেক গভীর, অনেক যন্ত্রণা। ভুল করছেন আপনি। ব্যথা যে পায় একমাত্র সেই জানে সেই ব্যথার যন্ত্রণা কতটা। বাকিরা তো সহানুভূতি, সহমর্মী এইসব শব্দ বলেই খালাস। অবশ্য বোঝা সম্ভবও নয়। আর কি বলছেন? আপনাকে মেরে ফেলতে?
আপনার মতো নরাধমের খুনের দায় আমি নিতে পারবো না। তবে আমি মন থেকে চাই, এরপর থেকে যখনই আপনি আপনার মেয়ের মুখের দিকে তাকাবেন, আমার মুখটা যেন দেখতে পান। এ কথা বলে সেই মূর্তি অদৃশ্য হল। নেশার ঘোর কবাবুর হালকা হয়ে এসেছে, তবু তিনি স্থির হয়ে বসে রইলেন। জীবনের এত অর্জন, এত ক্ষমতা, সমস্ত কিছু যেন তুচ্ছ মনে হচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীতে বড়াই একমাত্র সেই করতে পারে যে নিজের আদর্শ থেকে কখনো চ্যুত হয়নি। বাকি সব কিছু মিথ্যা। কবাবুর চোখের জল শুকিয়ে গেছে। বিনিদ্রভাবে সারা রাত সেই ব্যালকনিতে বসে কাটিয়ে দিলেন তিনি। পরদিন সকাল থেকে কবাবুর স্ত্রী কন্যা ভাবতে শুরু করল কবাবুর বুঝি শরীর খারাপ, আর সেই জন্যই তিনি এমন অদ্ভুত আচরণ করছেন। মাঝে মাঝেই আঁতকে উঠছেন, মেয়ের মুখের দিকে তাকাচ্ছেন না। ভুলবশত যখন চোখ পড়ে যাচ্ছে, তখন তার মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ডাক্তার ডাকা হলো। তিনি দেখে শুনে কবাবুকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু কোনো সদুত্তর পেলেন না। কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। এদিকে কবাবু মানসপটে সব সময় দেখতে পাচ্ছেন সেই অভাগিনী নির্যাতিতার থ্যাতলানো মুখখানা। মেয়ের মুখের দিকে তাকালে, মেয়ের মিষ্টি মুখটা যা দেখলে তার সমস্ত ক্লান্তি উধাও হয়ে যেত, সেই মুখটা খুঁজে পাচ্ছেন না। তার বদলে সেখানে দেখছেন সেই বীভৎস মুখখানা। তিনি জানেন ডাক্তার, ওষুধ, হাসপাতাল কেউ কিছু করতে পারবে না। চাকরিতে ছুটি নিলেন কিছুদিনের জন্য। নিজেকে একলা ঘরে বন্ধ করে ফেললেন। সারা দিন মদের নেশায় চুর হয়ে থাকতে লাগলেন। অসহায় যন্ত্রণায় জ্বলতে লাগলেন তিলে তিলে। এদিকে মেয়ের মুখে সেই মেয়েটির থ্যাতলানো মুখ দেখলেও সেই মেয়েটি কিন্তু আর সামনে আসে না। কবাবু জানেন না যে মূর্তি তার সামনে উপস্থিত হয়েছিল তা কি আদৌ সত্যি, নাকি তার বিবেক সামনে এসে দাঁড়িয়েছিল। তীব্র মানসিক যন্ত্রণায় তিনি ছটফট করতে লাগলেন। কোনো উপায় নেই এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার। মনের মধ্যে অনুশোচনা ভিড় করছে, কিন্তু সে অনুশোচনা কারো কাছে বলে যে সহানুভূতি প্রার্থনা করবেন, তেমন কেউ নেই আশেপাশে। যাদের সারা জীবন আপন ভেবেছেন, এ পাপের কথা তাদের কাছেও স্বীকার করা যায় না। অপরাধ বোধ তাকে সম্পূর্ণ গ্রাস করেছে। এরপর একদিন মাঝরাতে স্ত্রীকে কোনো কিছু না জানিয়ে নিঃশব্দে উঠে গেলেন বিছানা থেকে। নিচতলার একটা ঘরে ঢুকে দরজায় ছিটকিনি তুলে দিলেন। ঠিক এই সময়েই সেই অসহায় মেয়েটির অপার্থিব মূর্তি
আবার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন তার ঠোঁটের কোণায় লেগেছিল সুবিচারের অসীম আনন্দ। বিছানায় টুলের উপরে দাঁড়িয়ে যখন ঝুলন্ত পাখায় বাঁধা শাড়ির ফাঁসে নিজের গলাটা জড়াচ্ছেন, তখন কবাবুর চোখে ভেসে উঠেছিল অভাগিনী নিষ্পাপ মেয়েটির উজ্জ্বল হাসি মাখা মুখ। টুলখানা পা দিয়ে ঠেলে সরিয়ে দিলেন কবাবু। দম বন্ধ হয়ে এলো, ঝাপসা হয়ে এলো চোখের দৃষ্টি। শান্তি নামল কবাবু আর সেই নির্যাতিতার মনে। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৪তম গল্প তিলোত্তমার বিচার। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।